আমাদের রেভিনিউটা আমরা অ্যানুয়াল রিকারিং রেভিনিউ দিয়ে ক্যালকুলেট করি। সো আমাদের এই মুহূর্তে অ্যানুয়াল রিকারিং রেভিনিউ আছে ওভার $100,000 এবং ইনশাআল্লাহ বছর শেষে এটা অ্যারাউন্ড $500,000 হিট করবে। লেজিচ্যাট কতদিন আগে শুরু করছেন এবং আপনাদের টার্গেট ক্লায়েন্ট কারা? লেইচ্যাট প্রোডাক্টটা আসলে খুবই কমপ্লেক্স একটা প্রোডাক্ট। আমরা এআই নিয়ে কথা বললে প্রথমে একটা আইডিয়া আসে যে কাস্টমার সাপোর্ট দিয়ে কিছু বিল্ড করা যায় কিনা। মানুষ মনে করে যে একটা চ্যাট জিপিটি র্যাপার বানাবো, একটা র্যাক সিস্টেম বানাবো এবং লেইচ্যাটের মতো একটা প্রোডাক্ট বানায় ফেলবো, বাট রিয়েলিটিতে এটা আসলে পসিবল না। বর্তমানে কি আপনারা শুধুমাত্র বাংলাদেশে সার্ভিস দিচ্ছেন নাকি এটা গ্লোবাল প্রোডাক্ট? যদিও আমরা লাস্ট 3-4 মাস থেকে সেলস করতেছি, বাট আমরা লাস্ট 1 বছর ধরে আসলে কাস্টমারদের সাথে কানেক্টেড আছি। সো আমরা ইনিশিয়ালি যখন প্রোডাক্ট লঞ্চ করি জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে, তখনই আসলে আমরা কিছু কাস্টমার অনবোর্ড করি। লেজিচ্যাট আপনি কিভাবে বিল্ড করলেন এবং এর পেছনের টেক সম্পর্কে যদি বলতেন। আপনি যখন প্রোডাকশন লেভেলে যাবেন তখন যদি আপনার এআই লেটসে 5% অ্যান্সারও ভুল দেয়, ওইটা আসলে কোনো কাস্টমার ইউজ করতে চাবে না। একটা নর্মাল চ্যাট জিপিটি র্যাপার যদি আপনি বানান, ওটা দিয়ে কোনো লাভ হবে না। লেইচ্যাটে আমাদের মূলত 3টা ইনভেনশন আছে, যেটার জন্য আমরা আসলে ভালো পারফর্ম করি এবং যে কারণে আমাদেরকে গ্লোবাল ইনভেস্টারও ইনভেস্ট করে। টেক ফিল্ডে বাংলাদেশ থেকে গ্লোবাল প্রোডাক্ট খুবই কম বের হয়েছে। এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে মার্কেটিং, ব্র্যান্ডিং, ডিস্ট্রিবিউশন। সো আপনাদের প্রোডাক্টটা কীভাবে মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন করছেন ওয়ার্ল্ড ওয়াইড? আই থিঙ্ক প্রত্যেকটা স্টার্টআপের জার্নি অনেকটা সিমিলার। কিছু ফান্ডামেন্টালস ঠিক না থাকলে আসলে কোম্পানিটা গ্রো করা পসিবল হয় না। মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার কি এমন একটা প্রোডাক্ট আছে কিনা যেটা আপনার ইউজার্সরা লাভ করে অ্যাবসলিউটলি। আপনি যেটা বললেন যে বছর শেষে আপনাদের রেভিনিউ থাকবে অলমোস্ট $500,000। আগামী 5 বছরে লেজিচ্যাটের অবস্থান কোথায় দেখতেছেন? প্রথমত 5 বছর নিয়ে আসলে চিন্তা করি নাই, এখনো 3 বছর নিয়ে চিন্তা করেছি যে নেক্সট 3 ইয়ার্সে কীভাবে একটা অ্যাটলিস্ট $100 মিলিয়ন কোম্পানি হওয়া যায়। ধ্রুব ভাই, আমাদের শোতে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্রথমে যদি আপনার পরিচয়টা বলতেন, হু ইউ আর এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যদি বলতেন। সো আমার নাম ফারহান মুহিব ধ্রুব। আই এম দ্য সিইও অফ লেইচ্যাট। সো লেইচ্যাট মূলত একটা এআই সেলস এজেন্ট। সো বাংলাদেশেই বেশিরভাগ ই-কমার্স বিজনেসেই আসলে ফেসবুকের থ্রুতে বিজনেস করে। সো ফেসবুকে বিজনেস করলে যেটা হয় সেটা হচ্ছে তারা অনেক কাস্টমার মেসেজ পায়। বাট এটা পুরোটা কাস্টমারকে ইনস্ট্যান্টলি রিপ্লাই দেয়া, এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। সো ওইখান থেকে আসলে আমরা চিন্তা করলাম যদি আমরা এমন একটা এআই এজেন্ট বিল্ড করতে পারি যে একটা সেলস রিপ্রেজেন্টেটিভের মতোই তার জন্য কাজ করবে, তাইলে কেমন হয়? সো ওইখান থেকেই আসলে আমরা লেইচ্যাটটা বিল্ড করি। সো মূলত লেইচ্যাট হচ্ছে আপনার ফ্রি সেলস থেকে শুরু করে অর্ডার নেয়া, প্রোডাক্ট দেখানো সবকিছু, বাট কোনো কমপ্লেইন হ্যান্ডেল করা সবকিছু নিজে করতে পারে, যাতে আপনারা হিউম্যান সাপোর্ট ছাড়াই পুরা বিজনেসটা রান করতে পারেন। লেজিচ্যাট কতদিন আগে শুরু করছেন এবং আপনাদের টার্গেট ক্লায়েন্ট কারা? সো লেইচ্যাট আমরা শুরু করেছিলাম লাস্ট ইয়ার জানুয়ারির দিকে। আমাদের তখন টার্গেট কাস্টমার ছিল মূলত বাংলাদেশি ই-কমার্স বিজনেস যারা মেইনলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে সেল করে। বাট আস্তে আমরা সার্ভিস বিজনেসদেরকেও সার্ভ করা শুরু করলাম, যেমন রিসোর্টস, ব্যাংকস অ্যান্ড হোটেলস, এদেরকেও সার্ভিস দেওয়া শুরু করেছি এখন। বর্তমানে কি আপনারা শুধুমাত্র বাংলাদেশে সার্ভিস দিচ্ছেন নাকি এটা গ্লোবাল প্রোডাক্ট? আমরা যদিও 80% আমাদের কাস্টমার বাংলাদেশি, বাট আমরা স্টিল একটা গ্লোবাল প্রোডাক্ট। সো আমাদের ইউএই, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু কান্ট্রিতেও আমাদের কিছু ইউজার আছেন। আপনাদের বর্তমানে পেইড ইউজার কতগুলা এবং আপনাদের এই প্রোডাক্ট থেকে রেভিনিউ সম্পর্কে যদি বলতেন। সো আমরা সেলস করা শুরু করেছি মাত্র লাস্ট 3-4 মান্থস ধরে। সো এই মুহূর্তে আমাদের পেইড ইউজার আছে 120+। আমাদের রেভিনিউটা আমরা অ্যানুয়াল রিকারিং রেভিনিউ দিয়ে ক্যালকুলেট করি। সো আমাদের এই মুহূর্তে অ্যানুয়াল রিকারিং রেভিনিউ আছে ওভার $100,000 এবং ইনশাআল্লাহ বছর শেষে এটা অ্যারাউন্ড $500,000 হিট করবে। যদিও আমরা লাস্ট 3-4 মান্থস থেকে সেলস করতেছি, বাট আমরা লাস্ট 1 বছর ধরে আসলে কাস্টমারদের সাথে কানেক্টেড আছি। সো আমরা ইনিশিয়ালি যখন প্রোডাক্ট লঞ্চ করি জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে, তখনই আসলে আমরা কিছু কাস্টমার অনবোর্ড করি। ওদের সাথে আসলে কাজ করতে প্রোডাক্টটা ইমপ্রুভ করি এবং ফাইনালি এখন এমন একটা স্টেজে এসেছি যেখানে ইউজার্সরা আসলে আমাদের প্রোডাক্টটা পছন্দ করতেছে। লেজিচ্যাট আপনি কিভাবে বিল্ড করলেন এবং এর পেছনের টেক সম্পর্কে যদি বলতেন। লেইচ্যাট প্রোডাক্টটা আসলে খুবই কমপ্লেক্স একটা প্রোডাক্ট। আমরা এআই নিয়ে কথা বললে প্রথমে একটা আইডিয়া আসে যে কাস্টমার সাপোর্ট দিয়ে কিছু বিল্ড করা যায় কিনা। সো মানুষ মনে করে যে একটা চ্যাট জিপিটি র্যাপার বানাবো, একটা র্যাক সিস্টেম বানাবো এবং লেইচ্যাটের মতো একটা প্রোডাক্ট বানায় ফেলবো, বাট রিয়েলিটিতে এটা আসলে পসিবল না। আপনি যখন প্রোডাকশন লেভেলে যাবেন তখন যদি আপনার এআই লেটসে 5% অ্যান্সারও ভুল দেয়, ওইটা আসলে কোনো কাস্টমার ইউজ করতে চাবে না। লাইক সো একটা নর্মাল চ্যাট জিপিটি র্যাপার যদি আপনি বানান, ওটা দিয়ে কোনো লাভ হবে না। সো লেইচ্যাটে আমাদের মূলত 3টা ইনভেনশন আছে, যেটার জন্য আমরা আসলে ভালো পারফর্ম করি এবং যে কারণে আমাদেরকে গ্লোবাল ইনভেস্টারও ইনভেস্ট করে। সো ফার্স্ট সেটা হচ্ছে আমাদের ইমেজ রিকগনিশন সিস্টেম। সো আমরা দেখলাম যে গ্লোবালি আসলে কোনো সলিউশন আছে কিনা এটার। কারণ বাংলাদেশে যেটা হয়, কাস্টমার দেখবেন একটা প্রোডাক্টের স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট তুলে আপনাকে পাঠাবে এটার দাম কত, রাইট? সো স্ক্রিনশট রিকগনাইজ করতে পারে এরকম প্রোডাক্ট খুবই কম।
ঠিক আছে? এবং আমরা যেটা দেখলাম নাই আসলে। ইভেন গ্লোবাল যে কোম্পানিগুলো আছে ManyChat, Respondotio ওরা ওইটা করে না। সো পরে আমরা একটা ইন-হাউস R&D টিম বানালাম এবং ওইখান থেকে হচ্ছে আমাদের একটা ইমেজ রিঅ্যাকশন মডেল বিল্ড করলাম। যেটা এখন পর্যন্ত 98% অ্যাকুরেসিতে হচ্ছে রেসপন্স করে। এবং এইটাই আমাদের একটা মেইন USP যে কারণে আসলে অন্য কোনো কোনো কম্পিউটার থেকে লেইচ্যাট মানুষ ইউজ করে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রেকমেন্ডেশন ইঞ্জিন। সো একটা ই-কমার্সে কখন আসলে ১-২ টা প্রোডাক্ট থাকে না। অনেকের কাছে ২-৩ হাজার প্রোডাক্ট থাকে। আমাদের এমন কাস্টমার আছে যাদের কাছে ১০,০০০ প্রোডাক্ট আছে। সো লেটস সে একটা কাস্টমার বলল যে আমাকে একটা নীল রঙের শাড়ি দেন। ঠিক আছে? সো একটা AI মডেলের জন্য ১০,০০০ প্রোডাক্টের মধ্যে নীল রঙের শাড়ি খোঁজা অনেক কস্টলি প্লাস অনেক টাইম কনজিউমিং, রাইট? সো লেটস সে একটা মেসেজের অ্যান্সার দিতে যদি আপনার ১০-১৫ টাকা খরচ হয়, বাংলাদেশের কে আসলে এটা পে করবে? জীবনেও করবে না। প্লাস অ্যান্সারটা কারেক্ট হওয়া লাগবে। নীল রঙের শাড়ি চাইছেন, আপনাকে নীল রঙের পায়জামা দিয়ে দিল। তাহলে তো আসলে কাস্টমার এটা পছন্দ করবে না। সো আমরা একটা ইন-হাউস প্রোডাক্ট রিকমেন্ডেশন ইঞ্জিন বানাই। যেই কারণে হচ্ছে যেকোনো প্রোডাক্ট যতই ইনভেন্টরি হোক আপনার ১০ সেকেন্ডের মধ্যে সে হচ্ছে কারেক্ট প্রোডাক্টটা খুঁজে বের করবে এবং আপনাকে রেসপন্স করবে এট আ কস্ট হুইচ ইজ সিগনিফিকেন্টলি লোয়ার। এবং থার্ড হচ্ছে আমাদের ডেটা প্রসেসিং পাইপলাইন। যে কারণে হচ্ছে আমরা খুবই কম পয়সায় হচ্ছে সার্ভিসও দিতে পারি। যদিও বাংলাদেশের জন্য সার্ভিসটা খুবই হাইলি প্রাইসড। আপনি যদি গ্লোবাল কোনো কম্পিউটার দেখবেন যে পার মেসেজ কস্ট কত, আমাদের কস্ট এট লিস্ট 10x লোয়ার ওইখান থেকে। কারণ হচ্ছে আমরা ডেটাটা এভাবেই প্রসেস করি যাতে সবচেয়ে কম খরচে সবচেয়ে কারেক্ট অ্যান্সারটা দেওয়া যায়। টেক ফিল্ডে বাংলাদেশ থেকে গ্লোবাল প্রোডাক্ট খুবই কম বের হইছে। এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে মার্কেটিং, ব্র্যান্ডিং, ডিস্ট্রিবিউশন। সো আপনাদের প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন করছেন ওয়ার্লড ওয়াইড? আই থিংক প্রত্যেকটা স্টার্টআপের জার্নি অনেকটা সিমিলার। সো ফার্স্ট কোর কিছু ফান্ডামেন্টালস ঠিক না থাকলে আসলে কোম্পানিটা গ্রো করা পসিবল হয় না। সো মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার কি এমন একটা প্রোডাক্ট আছে কিনা যেটা আপনার ইউজার্সরা লাভ করে অ্যাবসোলিউটলি। সো ওইটা যদি আপনি বিল্ড না করতে পারেন, আপনি কখনো আসলে স্কেলেবল একটা কোম্পানি হতে পারবেন না। সেটা বাংলাদেশ হোক বা বিদেশে হোক। এবং এটা ওয়ার্ল্ডের যেকোনো প্রোডাক্টের জন্যই ট্রু। সো আমরা ফার্স্ট যে ১০ মাস আমাদের জার্নি ছিল, ওইখানে আমরা লিটারালি মাত্র ১৫-২০ টা কাস্টমারের সাথে কাজ করেছি এবং ওদের অ্যাকচুয়াল প্রবলেমসগুলা বের করেছি এবং কিভাবে ওইটা সলভ করা যায় ওইটা নিয়ে মেইনলি কাজ করেছি। এবং আমাদের যে এখন যে 120 ইউজার্স আছে, এটা কিন্তু লাস্ট 3 মান্থসে মেইনলি আসছে। বাট আমাদের ফার্স্ট 10 মান্থসে অত কাস্টমার ছিল না কিন্তু। বাট ওদের সাথে যখন কাজ করে আমরা অ্যাকচুয়াল মার্কেটটা বুঝেছি, অ্যাকচুয়াল নিডগুলা দেখেছি এবং ওগুলো সলভ করেছি, তখনই কিন্তু অন্যরা আমাদের সাথে কানেক্ট করা শুরু করলো এবং আমাদের সার্ভিসে ইউজ করা শুরু করলো। আমরা বাংলাদেশে যেভাবে এগিয়েছি, আমরা মেইনলি হচ্ছে কোল্ড কলিং এর থ্রুতে হচ্ছে আমাদের কাস্টমারগুলো এনেছিলাম এবং গ্লোবালি আমরা সেম কাজই করছি। সো আমরা আমাদের যে UAE ক্লায়েন্টগুলো আছে, তাদের সাথে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ১ম এ হচ্ছে একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করেছিলাম এবং তাকে আমরা ফ্রিতে সার্ভিস দিতাম এবং ওইটা দিয়ে আসলে আমরা বুঝেছি যে ওই মার্কেটটা কিভাবে কাজ করে। কারণ যেহেতু আমরা বাংলাদেশী, আমি নিজে পার্সোনালি কখনো UAE তে যাই নাই। সো ওই মার্কেটের নিটি-গ্রিটি আমার পক্ষে বোঝা সম্ভব নয় ওখানে না গেলে। বাট ওই কাস্টমার তো জানে যে কি করতে হবে। সো ওই কাস্টমার ফিডব্যাক থেকে আসলে আমরা যখন প্রোডাক্টটা বিল্ড করি, তখন দেখলাম যে আরো যে কাস্টমাররা আছে তাদেরও সেম রিকোয়ারমেন্টটা ছিল এবং তারা ইনস্ট্যান্টলি লেইচ্যাট নেয়ার পরেই দেখলো যে ওদের প্রবলেমটা সলভ হয়। সো ওইখান থেকে কিন্তু তারা ওয়ার্ড অফ মাউথে গ্রো করলো লেইচ্যাট এবং ওইখান থেকে কিন্তু আমরা বাকি ইউজারগুলো পেলাম। এবং আমাদের বাকি যেসব দেশে আমরা সার্ভিস করছি সবগুলোতে অলমোস্ট সেম জিনিসই করেছি। ফার্স্ট কাস্টমার আমরা কল করে এনেছি, ফ্রিতে সার্ভিস দিয়েছি এবং প্রোডাক্টটা বুঝে ওইখানে তারপরে হচ্ছে আরো ইউজার এনেছি। আপনি যদি অনলাইন বা অফলাইন বিজনেস শুরু করতে চান বা নিজের প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করতে চান, তাহলে একটা জিনিস অবশ্যই খুব ভালোভাবে জানেন যে চায়না থেকে সঠিক প্রোডাক্ট খুঁজে বের করা, অর্ডার করা, শিপিং করা, পুরো প্রসেসটা কতটা ঝামেলার। আর এই কাজটাই সহজভাবে করে দিচ্ছে চায়নাবাজার B2B.com। চায়নাবাজার B2B এর ওয়েবসাইটে গিয়ে আপনি চায়নার বিভিন্ন হোলসেল প্ল্যাটফর্ম থেকে সরাসরি প্রোডাক্ট সোর্স করে অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্ট শিপমেন্ট হওয়ার পর সরাসরি আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে যাবে। একেবারে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি ১,০০০ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকার প্রোডাক্টও চায়নাবাজার B2B.com এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। সো আপনি যদি চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে চায়নাবাজার B2B ওয়েবসাইটের লিঙ্ক এবং ফোন নাম্বার দেওয়া আছে। সো আপনি যেটা বললেন যে বছর শেষে আপনাদের রেভিনিউ থাকবে অলমোস্ট $500,000, রাইট। রাইট? সো আগামী ৫ বছর পরে লেজিস্যাটের অবস্থান কোথায় দেখতেছেন? প্রথমত ৫ বছর নিয়ে আসলে চিন্তা করি নাই। এখনো ৩ বছর নিয়ে চিন্তা করেছি যে নেক্সট 3 ইয়ার্স এ কিভাবে একটা এটলিস্ট $100 মিলিয়ন কোম্পানি হওয়া যায়। সো এটাই হচ্ছে এই মুহূর্তে টার্গেট আছে এবং আমরা আসলে খালি যে একটা AI সেলস এজেন্ট বানাচ্ছি এরকম কিছু না। সো ইনিশিয়ালি AI সেলস এজেন্ট আইডিয়াতে শুরু হয়েছিলাম। বাট এখন আমরা যেটা চিন্তা করতেছি যে আমরা ট্রান্সফরমেশন এর থ্রুতে যাবো। একটা AI সেলস এজেন্ট থেকে একটা ফুল D2C ব্র্যান্ড বিল্ডিং এজেন্সিতে আমরা কনভার্ট করব।
বেসিক্যালি আমরা যেটা দেখলাম, আমাদের কাছে যে পরিমাণ ডেটা আছে, আমরা একটা ই-কমার্স বিজনেসের জন্য চাইলে অনেক কিছুই করতে পারি। মানে তাদের ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে তাদের কনটেন্ট, তাদের যত ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে সবই কিন্তু চাইলে আমরা করতে পারি। সো হোয়াট ইফ আমরা এমন কিছু এজেন্ট বানাই যেটা ওর পুরা বিজনেসের সবকিছুই করে দিবে। সো ওইদিকে আসলে আমরা শিফট করতেছি। সো বেসিক্যালি আইডিয়া হচ্ছে যে আপনি খালি প্রোডাক্ট সোর্সিং করবেন, বাকি সব আসলে লেইচার্ট করে দিবে। সো ঐরকম একটা বিষয় নিয়ে আগাচ্ছি আমরা। সামনে আসলে এআই এজেন্টের যুগই আসতেছে। অলরেডি শুরু হয়ে গেছে জি এবং ভাই। আপনারা আ একদম প্রথম দিকেই সেটা ধরে ফেলছেন। সো আপনার কাছে কি মনে হয় এআই এজেন্টের ভবিষ্যৎটা কোথায়? আমি নিয়ার ফিউচারে যেটা দেখি, সো এআই এজেন্টগুলো আসলে এফেক্টিভ না হলে খুব একটা লাভ নাই। মেইন যেটা হবে সামনে সেটা হচ্ছে যে, যেই কাজগুলো একটা হিউম্যান করতে পারে সেটাই আসলে বেশি এফিশিয়েন্টলি করা আসলে এআই এর জন্য বেটার রাদার দ্যান নতুন কিছু করা। কারণ আপনার যদি প্রসেসটা অলরেডি বিল্ড থাকে, আপনি ওটা এআই দিয়ে ফাস্টার করতে পারবেন এবং কন্টিনিউয়াসলি করতে পারবেন। কিন্তু নতুন কোনো প্রসেস আসলে বিল্ড করা কম্পারেটিভলি টাফ এবং মানুষ আসলে মার্কেটে অ্যাডপ্ট করতে চায় না অত একটা। সো আমি যেটা মনে করি সামনে যেটা হবে বা যে কারণে আমরা আসলে এজেন্সির দিকে বেশি ফোকাস করতেছি, সেটা হচ্ছে যে একটা নরমাল এজেন্সিতে যেটা ইস্যু থাকে, তাদের মার্জিন খুবই কম থাকে। রাইট? ওরা 10% 15% মার্জিনে কাজ করে এবং অনেক কাস্টমার থাকলেও তাদের স্কেলেবিলিটি খুবই খারাপ অবস্থায় চলে যায়। বাট আমরা যদি এআই এজেন্সির দিকে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কেলেবিলিটি ইস্যু থাকে না এবং মার্জিনও ইস্যু থাকে না। সো তখন আমরা সার্ভিস দিয়েও আমরা কিন্তু থাউজেন্ডস অফ কাস্টমারকে সার্ভ করতে পারবো উইথ এ গুড প্রফিট মার্জিন। সো আমার মতে এআই আসলে এই সার্ভিস ইন্ডাস্ট্রিটাকে আসলে বেশি ডিসরাপ্ট করবে সামনের দিকে। ওকে। আপনার বর্তমানে লেজিচ্যাটের কোর ফিচারগুলা যদি বলতেন এবং ফিউচারে আর কি ফিচার আপনি নিয়ে আসতেছেন? সো বর্তমানে লেইজেট আসলে যেখানে মেইনলি ফোকাস করছে, সো সেটা হচ্ছে আমাদের এআই সেলস এজেন্টের পার্টটাতেই। সো সেলস এজেন্ট বলতে আসলে আমরা কি কাজ করি এক্সাক্টলি? সো আপনার পেজে যখন কেউ একজন নক দেয়, সে লেটস একটা প্রোডাক্ট ছবি তুলে হচ্ছে আপনাকে দিল। লেইজেট ওইটা একটা হিউম্যানের মতোই সে ইনভেন্টরিটা দেখে, দেখে হচ্ছে বলে এটার দাম কত এবং আপনাকে সেলস করার জন্য পুশ করে। এরপর হচ্ছে লেটস সে আপনি এটার মতো অন্য প্রোডাক্ট দেখতে চান, সেটাও লেইচ্যাট হচ্ছে নিজে থেকেই বলে দেয়। এবং আপনি যদি অর্ডারও করতে চান, একটা হিউম্যানের মতোই লেইচ্যাট অর্ডারটা নিয়ে নেয়। আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস এবং নাম নিয়ে আপনার অর্ডারটাও কনফার্ম করে ফেলে। এছাড়া লেটস সে আপনি কোনো কমপ্লেইন করতে চান, ওইটাও লেইচ্যাট হ্যান্ডেল করে। সো কোনো কমপ্লেইন করলে আপনি লেইচ্যাট কমপ্লেইনটা নিয়ে রাখবেন, নিয়ে একটা হিউম্যান এজেন্টকে অ্যাসাইন করে দিবে যে তুমি এই কমপ্লেইনটা হ্যান্ডেল করো। সো আল্টিমেট আউটকামটা যদি বলি, লেটস সে আগে আপনার পেজ হচ্ছে দিনে ১,০০০ মেসেজ পাইতো এবং ১,০০০ টা আপনি নিজে রেসপন্স করতেন। বাট এখন যেটা হবে ৯৫০ টা আসলে এআই হ্যান্ডেল করবে সব অর্ডার নেয়া থেকে কমপ্লিট নেয়া। বাকি যে ৪০-৫০ টা থাকবে যেগুলা কমপ্লেইন বা যেগুলার কাছে এআই ইনফরমেশন নেই, সেগুলা খালি আপনি নিজে আনসার করবেন। সো আপনার নিজের ওয়ার্কলোড আসলে অলমোস্ট 90% কমে গেছে। সো এটাই হচ্ছে আউটকামটা। কেউ যদি লেজিচার্টের মতো একটা গ্লোবাল প্রোডাক্ট বাংলাদেশ থেকে ডেভেলপ করতে চায়, তার কি করা উচিত? আমার মতে হচ্ছে সব স্টার্টআপই আসলে কয়েকটা স্টেজ দিয়ে যায়। সো ফার্স্ট অ্যান্ড সবচেয়ে ইম্পোর্টেন্ট স্টেজ হচ্ছে যে আপনি সবসময় এমন ফাউন্ডার্স নিবেন যে আপনার থেকে অনেক বেটার। সো আমি এদিকে পার্সোনালি খুবই লাকি। আমার যে ২ জন কো-ফাউন্ডার আছে রুম্মান এবং আনান, তারা আমার চেয়ে ফার বেটার এবং আমার যে গ্যাপগুলো আছে সেগুলো ওরা অনেক ভালোভাবে কভার করে। সেকেন্ড যেটা হচ্ছে আপনার স্টেজ আসবে সেটা খুবই সহজ। সেটা হচ্ছে যে আপনি যে আইডিয়াটা চিন্তা করছেন, এটা কি আপনি আসলেই বিল্ড করতে পারবেন কিনা? বাট এটা টেকনিক্যালি কি আসলেই ফিজিবল কিনা বিল্ড করা? সো এটা আসলে আসার সেকেন্ড চ্যালেঞ্জ। যদি আপনি ওইটা করতে পারেন, এরপরে আপনার থার্ড চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি আসলে প্রোডাক্ট মার্কেট ফিট পর্যন্ত নিতে পারবেন কিনা? লেটস সে আপনি এমন একটা প্রোডাক্ট বিল্ড করলেন যেটা আসলে মার্কেট চায় না। ওটা বিল্ড করে আসলে খুব একটা লাভ নেই। রাইট? সো আপনার প্রোডাক্ট মার্কেট ফিট বিল্ড করার ওয়ে কি? খুবই সহজ। আপনি ১০ টা কাস্টমার্স নেন, ১০ টা কাস্টমারকে দেখেন যে আপনি ফাটাফাটি সার্ভিস দিতে পারেন কিনা। এটাই। আর এর বেশি কিছু করার দরকার নেই। ফোর্থ যদি বলি সেটা হচ্ছে যে প্রোডাক্ট মার্কেট ফিট পাইছেন, প্রোডাক্ট বিল্ড করছেন, আপনার কাছে জোস টিম আছে। এখন খুবই সিম্পল। আপনার স্কেল করতে হবে। রাইট? সো স্কেল করার হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে। এক, আপনি যে ১০ টা কাস্টমারের সাথে কাজ করছেন, ওরকম মার্কেট আসলে আর কত বড় ওটার? সো এরকম কি আরো মার্কেট আছে কিনা? যদি না থাকে আপনি অবশ্যই স্কেল করতে পারবেন না। যদি মার্কেট দিতে হয় ১০০ জনের, ওটাতে তো লাভ নেই। বাট ওখানে তো ১,০০,০০০ এরকম আরো কোম্পানি থাকে বা আরো কাস্টমার থাকে, সেখানে আপনি স্কেল করতে পারবেন। সো ফোর্থ হচ্ছে আপনার আসলে অ্যাকুইজিশন চ্যানেলগুলা খুঁজতে হবে যে আপনি কোন চ্যানেল দিয়ে অ্যাকুইজিশন করতে পারবেন কাস্টমারদের। এবং এটা করার বেস্ট হচ্ছে কিছুই না, জাস্ট এক্সপেরিমেন্ট করেন। মন যাচাই করেন, এক্সপেরিমেন্ট করেন। ওইখান থেকে আপনি আসলে বলতে পারবেন যে কোনটা কাজ করে, কোনটা কাজ করে না। এবং এর পরের 5th স্টেজ যদি বলি, সেটা হবে হচ্ছে যে আপনি কি আসলেই কন্টিনিউয়াসলি স্কেল করতে পারছেন কিনা ফর 5 to 10 ইয়ার্স। মানে ওই জার্নিটা আসলে আরো টাফার। যে আপনি ১০ বছর ধরে এটা ধরে রাখছেন যে ১০ বছর ধরে আমার গ্রো করতে হবে। সো আই থিংক প্রতিটা স্টার্টআপে এই স্টেজগুলো দিয়ে যায় এবং এই স্টেজে তার নিজের পার্সোনাল কোনো প্রবলেমস থাকে। সো ওইগুলি আসলে সলভ করতে আগানো, এটাই হচ্ছে মেইন জার্নিটা। আপনি যেটা বললেন যে আপনার আরো ২ জন কো-ফাউন্ডার আছে। সো আপনারা ৩ জন কো-ফাউন্ডার। রাইট। সো আ ৩ জন ফাউন্ডারের ভিতরে
কে কোন রোল প্লে করে? সো আমার যে সিডাবলও আছে রুম্মান, সো সে হচ্ছে বেসিক্যালি একটা মেশিন। ওকে আপনি যে কাজ দিবেন সেই কাজই করে এবং সব পুরো অপারেশনটা সে নিজেই চালায়। আমাদের সেলস, মার্কেটিং সবকিছু এবং আমাদের ফাউন্ডারদেরকে একটু স্টেবল রাখা এটা ওরই দায়িত্ব। ওই সবকিছু করে। আমাদের যে সিটিও আছে আনান। সো আনান হচ্ছে রিসেন্টলি ইউনিভার্সিটি পাস করেছে। সো ও ক্লাস 3 থেকে প্রোগ্রামিং করে। ও একটা প্রোডিজি টাইপ। মানে আমি মনে করি দুনিয়ার সবকিছু ও বিল্ড করতে পারে। ঠিক আছে? সো ও হচ্ছে মেইনলি প্রোডাক্টটা দেখে এবং ও যে খালি টেক গাই এরকম না। ও বিজনেসেও খুব ভালো। এবং হচ্ছে ও যেহেতু বিজনেস আর টেক ২ টাতেই খুব ভালো, ওর সাথে কাজ করা অনেক ইজিয়ার এবং ও প্রোডাক্ট ডেভেলপমেন্টটা পুরাপুরি বুঝে ভালো মতো যে কিভাবে কি করলে কাস্টমারের জন্য ভালো সার্ভিস হবে। আমার কাজ যদি বলেন, আমার পার্সোনাল কাজ হচ্ছে কোনো কাজ না করা। কারণ হচ্ছে আমি যদি কাজ করি, তাইলে আসলে অপারেশনালি যদি আমি ঢুকে পড়ি, যেটা হবে যে আমি নেক্সট মান্থ থেকে চিন্তা করব যে কিভাবে $100,000 থেকে $120,000 রেভিনিউ করা যায়। বাট আমি যদি কাজে না থাকি, আমি চিন্তা করতে পারবো কিভাবে এটা 100,000 থেকে 1,000,000 করা যায়, কিভাবে 10,000,000 করা যায়। বাট আমার এমনি অপারেশনাল রোল খুবই সিম্পল। এক হচ্ছে ফান্ড রেজিং করা, সবাইকে বিছানায় অ্যালাইন রাখা এবং মাঝে, মাঝে অপারেশনসে ঢুকা। এই। বাংলাদেশে আপনাদের মেজর কম্পিটিটর কারা? এবং তাদের এগেইনস্টে আপনার স্ট্র্যাটেজি আসলে কি? সো প্রথমত কম্পিউটার এক্স ডিরেক্ট নামটা না বলি, বাট হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রিতে আছে তারা হচ্ছে বেশিরভাগ কম্পিউটারকে দেখতে পারবেন। মানে অ্যাডই চলে আসবে আপনার ফেসবুকে যদি আপনি ই-কমার্স ইন্ডাস্ট্রি থাকেন। সো আমি পার্সোনালি মনে করি যে কম্পিটিটার্স আসলে একটা স্টার্টআপ গোস্ট স্টোরি। আমি কখনো দেখি নাই কোনো স্টার্টআপ কম্পিউটারের জন্য মারা গেছে। স্টার্টআপ আসলে নিজের দোষে মরে, কম্পিউটার দোষে মরে না। বড় কোম্পানিতে কম্পিটিটর এফেক্ট করে বা স্টার্টআপে করে না। কারণ মার্কেট আপনার যদি বড় থাকে, এনাফ প্লেয়ার্স থাকতে পারবে। এটলিস্ট ৫-৬টা প্লেয়ার থাকতে পারবে এই মার্কেটে। সমস্যা হয় না। কিন্তু কম্পিউটারদের যেটা বাংলাদেশে সমস্যা হয় সেটা হচ্ছে যে লেইচার কিন্তু খুব প্রিমিয়াম প্রাইস একটা প্রোডাক্ট এবং আমরা বলব যে খুবই লো প্রাইসড। কারণ হচ্ছে কস্ট অফ রানিং এআই ইজ ভেরি হাই অ্যান্ড স্টিল আমরা একটা গুড কস্টে হচ্ছে লেইচার দিতে পারি এবং আমাদের কাস্টমার কিন্তু এর জন্য ভ্যালু পাচ্ছে। বাট আমরা যেটা দেখলাম পরে যে অনেক কম্পিউটার আছে যারা ৳৩০০ চ্যাটবট দিচ্ছে। সো আই ডোন্ট নো ওরা আসলে কি সার্ভিস পায় ৳৩০০ চ্যাটবট দিয়ে বা ওইটা ওদের জন্য বিজনেস ফিজিবল কিনা। কারণ ৳৩০০ দিয়ে আপনার যদি লেটস সে ৫,০০০ ইউজারও থাকে, ওটা বিজনেস কখনো ফিজিবল হয় না। আর সেকেন্ড কথা হচ্ছে যে যদি অ্যাকচুয়াল সার্ভিস কাস্টমাররা না পায়, মার্কেটটা আসলে খুব নষ্ট হয়ে যায়। সো সবাই মনে করে যে সব প্লেয়াররাই সেম ভাবে কাজ করবে। একটা ফ্রডের মতো কাজ করবে। ওটা ইউজ করে কোনো লাভ হবে না এবং আল্টিমেটলি মার্কেটটা নষ্ট হয়ে যায়। সো আই থিংক কম্পিউটার নিয়ে আসলে চিন্তা না করে আমাদের চিন্তা করা হচ্ছে আমাদের কাস্টমাররা কিভাবে হচ্ছে ভ্যালু পাচ্ছে এবং ওইখানেই আসলে আগানো। এবং কম্পিউটারের জন্য আমি পার্সোনালি মনে করি কখনো প্রাইস কমানো উচিত না, ভ্যালু কমানো উচিত না। আমাদের যেটা ভিশন আছে ওইটা নিয়ে আগানো উচিত। কারণ কম্পিউটার যদি আসলে ঠিকমতো ওদের ব্যবসা যদি ঠিকমতো না করে, ভ্যালু প্রোভাইড না করে, ওরা নিজেরাই টিকবে না। ওরা ৬ মাস পর চলে যাবে। ১ম ৫ মাস কিছু বাজ ক্রিয়েট করবে। বাজ ক্রিয়েট করা আমাদের জন্য ভালো। কারণ মার্কেটিং খরচটা ওরা করে দিছে। সো পরে আমরা রিটার্গেট করতে পারবো। সো বাজ ক্রিয়েট করে তারপর চলে যাবে। লেজিচ্যাটের আগে আপনি এমন কোন প্রোডাক্ট ডেভেলপ করছেন? এবং আপনি কতদিন ধরে স্টার্টআপ ফিল্ডে আসছেন? লেইচারই আসলে আমার ফার্স্ট প্রোডাক্ট। আমি এভাবে স্টার্টআপদের সাথে কানেক্টেড আছি লাস্ট 2-3 ইয়ার্স ধরে। ওকে। সো আ পুরা লেইচারের যে প্রোডাক্ট বর্তমানে আপনার বয়স? আমার বয়স হচ্ছে 25। 25। ওকে। সো আমি হচ্ছে সবসময় আসলে স্টার্টআপ করতে চাইতাম এবং স্টার্টআপ না করলে আসলে মোস্ট প্রবাবলি আমি ফুটবলে অনেক ফোকাস দিতাম। আমি ফুটবলার হইতে চাইতাম অনেক। বাট এখন অত ভালো খেলি না। সো আ স্টার্টআপের যে জার্নিটা একটু শেয়ার করি। যেটা হয়েছিল সেটা হচ্ছে জ আমার আমি খুব লাকি যে আমি খুব ভালো মেন্টরস পাইছি লাইফে। সো ওনারাই আমাকে আসলে গাইড করছে সব দিক দিয়ে এবং ওনাদের জন্য আমি আসলে অনেক কিছু শিখতে পারছি। আমি মনে করি ইউনিভার্সিটি থেকে খুব একটা কিছু শিখছি বা খুব একটা কাজে লাগছে। বাট ওনাদের থেকে যা শিখছি সেটা খুবই ভ্যালুয়েবল ছিল এবং আমি পার্সোনালি অনেক বই পড়তে পছন্দ করতাম। কারণ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই এভারেজ। একটা এভারেজ স্কুল পড়ছি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি পড়ছি শেষ। বাট আমি পার্সোনালি অনেক বই পড়তে পছন্দ করি এখন। সো আমি যখন করোনার টাইমে হচ্ছে এমন একটা টাইম গেছিল যেখানে আমি ৬০ দিনে ১০০টা বই পড়ছিলাম এবং সবই স্টার্টআপ রিলেটেড এবং ওইখানে আসলে হচ্ছে আমার মধ্যে শিফট আসা শুরু করে বা স্টার্টআপ মাইন্ডসেটটা আসা শুরু করে এবং আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি আসলে স্টার্টআপই করব। আর অন্য কিছু করব না। আর তখন জিনিসটা আমার ছিল যে করার জন্য করব। স্টার্টআপ করতে চাইছি তো করব। কিন্তু কি নিয়ে করব কোনো আইডিয়া ছিল না। বাট পরে হচ্ছে লেইচার আইডিয়াটাতে আসলে আসি এবং ওখান থেকে আসলে শুরু করি। যেহেতু আপনার টার্গেট আগামী 3 ইয়ার্সে লেজিচ্যাটকে $100 মিলিয়ন নিয়ে যাবেন। এই জার্নিতে আপনি আ আজ পর্যন্ত লাস্ট 2-3 ইয়ার্সের জার্নিতে আপনি মেজর কি প্রবলেম ফেস করছেন? আই থিংক লেক যদি লেইচার জার্নিতেই বলি, আই থিংক ফার্স্ট মেজর প্রবলেম হচ্ছে গুড কো-ফাউন্ডার্স খুঁজা। সো আই থিংক এটা করতেই আমার হচ্ছে অলমোস্ট কত ৭-৮ মাস লাগছিল।
যে আসলে গুড co-founders খোঁজে। কারণ আমি এটা নিয়ে খুব ছিলাম যে গুড co-founders ছাড়া আসলে কোম্পানি শুরু করার কোনো মানে নেই। কারণ আমি একা সবকিছু করতে পারব না। কারণ আমি পার্সোনালি কিন্তু টেক গাই না। সো আমার একটা টেক co-founder লাগতো এবং আমি নিজে খুবই অলস। সো আমি অপারেশনালি অত হেভি না। সো আমার ওই গ্যাপটা পূরণ করা লাগতো। সো ওইখানেই আসলে মেইন টাইমটা আমার গিয়েছিল। সো ওইখানে আমি আমার ২ টা co-founder পাইছি who are excellent in what they do. সো ওইখান থেকে আসলে হচ্ছে ফার্স্ট প্রবলেমটা সলভ হয়। সেকেন্ড প্রবলেম যদি বলি, সেকেন্ড প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা মনে হচ্ছে আমাদের ফান্ড রেজিং করা লাগতো। কারণ লেট এটার মতো প্রোডাক্ট আসলে ফান্ড রেজিং করা ছাড়া আসলে চালানো সম্ভব না। সো আমাদের অত টাকা নাই যেটা করব। তো হচ্ছে স্টার্টআপ মানেই ফান্ড রেজিং, হ্যাঁ, ফান্ড রেজিং রাইট। উইদাউট পসিবল না। সো আ আমাদের যেটা করা লাগছিল, আমরা মনে হয় আমাদের ফার্স্ট MVP বানাইছিলাম হচ্ছে 3 উইকস টাইম নিয়ে এবং আমরা ওই মাসে প্রোডাক্ট ছাড়া সেলস করছিলাম ১০ টা। মানে জাস্ট হচ্ছে বলছি যে, "ভাই এরকম কিছু একটা বানাইতেছি, আপনি নিবেন কিনা?" এবং নিয়ে আসছি ১০ টি ইউজার এবং এইটা দেখেই আসলে আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট রেজ করি। সো আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট রেজ করতে অলমোস্ট 6 মান্থস লেগে গিয়েছিল এবং আমরা তারপরে $100,000 রেজ করি এবং তখন আমরা আসলে টিমটা বিল্ড করা শুরু করি। কারণ আমাদের একটা এটলিস্ট ৬-৭ জনের টিম লাগতো পুরোটা বিল্ড করতে। সো ওই টিমটা বিল্ড করে দেন হচ্ছে এখন আগাচ্ছি। আর এখনের যদি চ্যালেঞ্জগুলো বলেন, এখনের চ্যালেঞ্জ হচ্ছে খুবই সিম্পল। আমাদের আসলে প্রোডাক্ট মার্কেট ফিট পাইতে হবে। আমাদের প্রোডাক্ট ভালো বাট নট দ্য পারফেক্ট প্রোডাক্ট। সো ওইটা নিয়ে আসলে মেইনলি কাজ করছে। আমাদের যে 120 প্লাস কাস্টমার্স আছে এদের সাথে কাজ করতেছে। ওদের যে ফিডব্যাক গুলো আছে ওগুলো ইনকর্পোরেট করতেছি। যাতে হচ্ছে আমরা মার্কেটে নিতে পারি। মেইন আইডিয়া হচ্ছে যে বাংলাদেশে কিন্তু আর্লি অ্যাডাপ্টার খুবই কম। রাইট? বাট জিনিস হচ্ছে ২ বছর পর তো বাংলাদেশে সবাই এআই অ্যাডপ্ট করবেই। সো ২ বছর পর আসলে কারা রেডি আছে ওইটা বেশি ইম্পোর্টেন্ট। সো ওই টাইমে যদি আমরা রেডি থাকতে পারি তখন ১ বছরও ৫-৬ হাজার ইউজার অনবোর্ড করা খুবই ইজি টার্গেট। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে ওই টাইমটার জন্য যাতে আমরা রেডি থাকি। ধরুন এই মুহূর্তে একজন ২০ বছরের একটা ছেলে এই ভিডিওটা দেখছে। সে লেজি চার্টের মতো একটা গ্লোবাল প্রোডাক্ট ডেভেলপ করতে চায়। তাকে আপনি যদি ২ টা অ্যাডভাইস দেন, সেই ২ টা অ্যাডভাইস কি হবে? হুম। সো 20 ইয়ার্স মোস্ট প্রবাবলি সে কোন ইউনিভার্সিটিতে ঢুকবে। সো ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি পড়ালেখাতে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সেকেন্ড হচ্ছে যে ইউনিভার্সিটি আসলে কিসের জন্য ভালো এটা আমাদের বুঝতে হবে। যদি আমি ফাউন্ডারই হইতে চাই। সো ইউনিভার্সিটি আসলে ভালো আছে co-founders খোঁজার জন্য। ওইখান থেকে আপনি পড়ালেখা করে বিজনেস নিয়ে তেমন কিছু শিখবেন না। কিন্তু ওইখানে আপনি এমন মানুষ পাবেন যারা আসলে আপনার সামনে co-founder হইতে পারে। কারণ ওইখানে আপনি বিভিন্ন মানুষের সাথে কাজ করবেন, প্রজেক্ট করবেন, বুঝবেন যে ওরা আসলে অনেস্ট কিনা। ওরা আসলে কতটুকু ডেডিকেটেড। সো এই যে ৩-৪ বছর, ওই ৩-৪ বছরে যদি আপনি এটলিস্ট ৫-৬ জন মানুষ খুঁজে বের করতে পারেন যারা ফিউচার পটেনশিয়াল co-founders তাইলেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি ওটার ভ্যালুটা পাবেন। এবং যখন আপনার নিজের কোনো আইডিয়াস থাকবে বা স্টার্ট করতে চাইবেন তখন কিন্তু আপনার আইডিয়া একা দিয়ে কিছুই করতে পারবেন না। সো ওই ৩-৪ বছর যদি আপনি এরকম co-founders পান, তাইলে কিন্তু হচ্ছে আপনি আইডিয়া আসলে ইনস্ট্যান্টলি একটা বিজনেস শুরু করতে পারবেন। সো আমার মতে ফার্স্ট জিনিস হচ্ছে যে এই ইউনিভার্সিটি লাইফ টাইমে আসলে co-founders খোঁজা যে কাদের সাথে কাজ করে মজা, কে আসলে ডেডিকেটেড। আর সেকেন্ড যেটা বলব সেটা হচ্ছে যে এটা আমি আমার পার্সোনাল আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে দেখছি। ওরা অনেকে অনেক বিজনেস শুরু করছে। ছোট বড় বিজনেস শুরু করছে। কিন্তু ৬ মাস পরে কথা বললেও দেখি যে প্ল্যানিং করতেছে। ঠিক আছে? সো এত প্ল্যানিং করার আসলে দরকার নেই। আমার মতে হচ্ছে যে বিজনেস co-founder আসার পরে নেক্সট 3 উইকস এ লঞ্চ হয় না, ওই বিজনেস জীবনে লঞ্চ হয় না। সো হচ্ছে যেটা টার্গেট করা উচিত ১ আপনি co-founder খুঁজবেন যে কার সাথে আসলে কাজ করা যাবে, কার সাথে যাবে না। সেকেন্ড যদি আসলে বিজনেস করছেন ৩ উইকস ৪ উইকস এর মধ্যে লঞ্চ করেন। যত বাজে প্রোডাক্ট হোক আসা যায় না। ফেল করেন। ফেল করলে কি সমস্যা? আপনার হারানোর কি আছে? বাট হচ্ছে ফেল করেন বাট ৩-৪ উইকে লঞ্চ করেন। মানে লঞ্চ করলে আসলে মোমেন্টাম পাবেন যে একটা ইউজার আছে। একটা ইউজারই কিন্তু এনাফ। একটা মোমেন্টাম পাওয়ার জন্য বা একটা কি বলবো ডোপামিন পাওয়ার জন্য। সো ওই দিকে আসলে বেশি ফোকাস করা উচিত। প্ল্যানিং-ট্যানিং আসলে সামনে করতে পারবেন এবং ফেল করলে করেন। কি আছে? সমস্যা নেই তেমন কোনো। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আমরা আশা করব যে আগামী 3 ইয়ার্সে আপনার স্বপ্ন যাতে পূরণ হয়।